ঘটনা বৃহস্পতিবার দিবাগত রাতের রাজধানীর স্কাটন গার্ডেন নেভি কোয়ার্টারের সামনে টহলরত পুলিশের সাব ইন্সপেক্টর মুজাহিদকে আহত করে সিএনজিতে পালিয়ে যেতে দেখা যাচ্ছে কয়েকজন হিজড়াকে। এই ঘটনায় সাব ইন্সপেক্টর মুজাহিদের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই উশৃঙ্খল 4 হিজড়াকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়, গ্রেপ্তারও হয় তারা। তাদের দাবি, এক রিকশা চালকের সাথে বাকবিতণ্ডার সময় পুলিশ লাঠিচার্জ করে। লাঠিচার্জ থেকে নিজেকে রক্ষা করতে ছোড়ে ইট। তখন চোখে আঘাত পান এসআই মুজাহিদ। আমরা যখন কাজ করি রিস্কালার সাথে কাম করার সময় কাম করার পরে টাকা নিয়ে ঝামেলা, তারপরে সময় সারেরা এসে পুলিশেরা এসে পরে আমরা 3 জনকে বাড়ি মারছে। এক প্রকার পিছন থেকে যখন আদলাটা এসে ছাড়ের গায়ে লাগে, আর আমাদের পিছনে ছিল সাথী। আমার মনে হয় সাথী ঢিলটা মারছে, কারণ সাথী আমাদের 3 জনের পিছনে ছিল। পুলিশ বলছে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা আসলে হিজড়া নন। এই ঘটনার পরে এই বিষয়টি আরও আমাদেরকে অবাক করে দিয়েছে যে, এবং তাদেরকে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য ইভেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যারও বলেছেন যে দুষ্ট হিজড়া যারা আছে খুঁজে খুঁজে বের করে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবেন। পুলিশ বলছে হিজড়া বেশে চাঁদাবাদী সহ নানা অপরাধ করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রীও উশৃঙ্খল হিজড়াদের বিরুদ্ধে অভিযানের নির্দেশনা দিয়েছেন বলেও জানান এই পুলিশের কর্মকর্তা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। গোপালগঞ্জের বৈরাগী টোল গ্রামে 621 বিঘা জমিতে এই পার্ক গড়ে তোলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অভিযোগ, এই জমির প্রায় সবটাই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের। ভয় দেখিয়ে জোর করে কিছু জমি কিনেছেন, আর যারা বিক্রি করতে চাননি কৌশলে সেই জমি ভরাট করে দখল করেন দুর্দণ্ড প্রতাপশালী বেনজির। তার হুমকি ধমকিতে অনেক পরিবার ছেড়েছেন দেশ। বলছে যে ভাই তোমার যে জায়গাটুক এটা খুব প্রয়োজন, তোমার অনেক ভালো হবে, তুমি দিয়ে দাও, আমার পৈতৃক সম্পত্তি, আমার চলার কোনো কায়দা নাই, আমি দিতে পারবো না। তখন তারা জোর করে আমার জায়গায় বালু ভরাট করে। 700 ফুট 800 ফুট জায়গা আমার বেড়া দিয়ে আটকাই দিয়েছে, আমি যেতে পারি না। কেউ জানে না, মানে ওই ইন্ডিয়া যাবে, মানে কেউ না বলে ঠেলে চলে গেছে। ওই জমি মানে পুকুর কাটছে, পুকুরের কাঁচা দিয়া মানে একেবারে এমনভাবে সেই কাঁচা ঠাসা পুরো দখল। এমনকি এলজিইডির একটি সরকারি সড়কের 250 মিটার দখল করে নির্মাণ করেছেন পার্কের প্রধান ফটক, যা বন্ধ করে রাখায় নিজেদের জমিতে যেতে পারছেন না স্থানীয়রা। নিজেদের জায়গা যেখানে নিজেদের ঘের আছে, মাছ ধরিয়ে খাইতে পারতেছি না। মাছ ধরতে গেলেও 100 টাকা টিকিট দিয়ে দিয়ে ঢুকতে হবে, নইলে আমি ঢুকতে পারতেছি না। প্রায় রাত্রে আর কি এখান থেকে মালামাল রাতে এখান থেকে নেওয়া হয় কাবার্ড ভ্যানে করে। এখন কি মালামাল না এটা তো আমরা আসলে বলতে পারবো না। কিভাবে সে টাকা বানাইছে না বানাইছে সেটা তো সাধারণ জনগণ বোঝে না। যদিও বেনজির আহমেদের সরকারি সড়ক ও জমি দখলের এইসব ভয়াবহ অভিযোগের কিছুই জানা নেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কিংবা জেলা প্রশাসকের। আমার মনে হয় এই ধরনের সুযোগের জন্য এলজিডি রাস্তা করে না, সর্বজনীন মানুষের সুবিধার জন্যই এলজিডি রাস্তা করে, এবং রাস্তাটি সেই উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নেব। আদালত বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়ার পর পার্ক থেকে কয়েকটি ট্রাকে করে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে এ বিষয়ে মুখ খোলায় স্থানীয় কয়েকজনকে মারধরও করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই। সরকারি চাকরি করেছেন পুলিশ ও র্যাবের মতো 2 বাহিনীর সর্বোচ্চ পদে, তবে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট ব্যবহার করতেন বেনজির আহমেদ। রাষ্ট্রীয় দায়িত্ব কিংবা ব্যক্তিগত প্রয়োজন যতবারই বিদেশ ভ্রমণে গিয়েছেন পরিচয় দিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে। 2020 সালের এপ্রিলে দায়িত্ব নেন পুলিশ প্রধানের। প্রোটোকল অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদায় পাওয়ার কথা কূটনৈতিক পাসপোর্ট, তবে তাতে আগ্রহী ছিলেন না মোটেও। নথি ঘেঁটে দেখা যায় 2010 সালে বেনজিরের নামে ইস্যু করা হয় মেশিন রিডেবল পাসপোর্ট। মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন করেন আবারও, তবে সরকারি কর্মকর্তার পরিচয় এড়িয়ে গেছেন প্রতিবারই।
সম্প্রতি অবসরে যাওয়ার পর অভিযোগ মিলে অনিয়ম দুর্নীতিতে নজিরবিহীন সম্পদ গড়েছেন বেনজির। গুঞ্জন ওঠে দেশ ছাড়ারও। আইজিপি বেনজিরের তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলছেন, বাহিনীর সর্বোচ্চ পদে থেকে তথ্য গোপনের অপরাধ করেছেন বেনজির। আমি সরকারি চাকরি যখন করি তখন আমি যদি বলি যে আমি প্রাইভেট সার্ভিস করছি, তা তো আমি তো তথ্য গোপন করলাম। আর তথ্য গোপন করবার জন্য পাসপোর্ট তৈরি করার যে বিধি আছে, পাসপোর্ট রুলস, সেইটার ব্যত্যয় হয়। প্রায় একই মূল্যায়ন মানবাধিকার কর্মী নূর খানেরও। এই ধরনের মিথ্যাচারের মধ্য দিয়ে, এই ধরনের মিথ্যা তথ্যের মধ্য দিয়ে তিনি নিশ্চয়ই কোনো সুবিধা আদায় করতে চেয়েছেন, বিশেষ করে বিদেশে সেকেন্ড হোম বা অন্যান্য বিষয়ে যাতে তিনি পদক্ষেপ নিতে পারেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, এত সম্পদ কিভাবে গড়লেন সেই প্রশ্ন পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই বেনজির আহমেদের। তদন্ত হচ্ছে, তদন্ত করে যদি দেখা যায় ডেফিনেটলি আমি মনে করি তার বিরুদ্ধে তখন তাকে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন দাঁড়াতে হবে। এদিকে সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন বেনজির আহমেদের আইনজীবী। ওনার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং উনি আইনগত ব্যবস্থাগুলি নেবেন। যেহেতু উনি এই দেশেরই সিটিজেন, তার আইনগত অধিকার আছে এগুলিকে ডিফেন্ড করার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কোরবানির ঈদ করতে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে যেতে চান আব্দুস সামাদ। 13 জুনের ট্রেনের টিকিট পেতে তাই সকাল থেকেই অনলাইনে চেষ্টা করেন, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত টিকিট। আমি জাস্ট একবারে 8টা থেকে শুরু করতেছি, একটা টিকিট আমি পাইছি না। শুধু আব্দুস সামাদই নয়, তার মতো আরও অনেকেই অনলাইনে টিকিট পাচ্ছেন না, তাই সশরীরে চলে এসেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। যখন ক্লিক করতেছি পেমেন্টে যাচ্ছি, পেমেন্ট নেয় না, আবার ব্যাক আসার সঙ্গে সঙ্গে সব 0-0। 8টার দিকে সাথে ঢুকছি, 2 মিনিট 3 মিনিটে সব শেষ টিকিট। স্টেশন কর্তৃপক্ষ বলছে, রেলের পশ্চিমাঞ্চল বিভাগের জেলাগুলো যেতে 13 জুনের টিকিটের জন্য প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়ে 1,90,00,000। তবে ওই দিন ট্রেনের টিকিট আছে মাত্র 16,000। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পার্বতীপুর, পঞ্চগড় এবং রাজশাহী যে সকল ট্রেন রয়েছে, সকল ট্রেন টিকিটের চাহিদা বেশি। আপনার এই 16,000 টিকিটে এসেছে, যেহেতু 1,90,00,000 হিট করেছে, তার মানে বুঝতে পারছেন কী পরিমাণ চাহিদা রয়েছে। তো যা হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আপনাদের যাত্রী সেবা মান সচল রেখেছি। তো যে সকল যাত্রী সমাধান টিকিট কাটতে পারে না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়, কষ্ট হয়। কারণ হচ্ছে যে এই ইচ্ছেগুলো তো আমরা সবাইকে টিকিট দিতে পারছি না, এটা বাস্তবতা। কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদুল আজহা উপলক্ষে চলবে স্পেশাল ট্রেনও। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। কাকা 2010 সালের 3 জুন পুরান ঢাকার নিমতলী। বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে লাগা আগুন ছড়িয়ে পড়ে পাশের কেমিক্যালের গুদামে। ওই ভবনেই হচ্ছিল বিয়ের অনুষ্ঠান। মুহূর্তেই আগুনে লেলিহান শিখায় পুড়ে অঙ্গার হয় 130 প্রাণ। এমন অস্বাভাবিক কিংবা দুর্ঘটনার ঘটনায় অপমৃত্যু মামলা হয় আদালতে। পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিলের পর চার্জ গঠন হয়ে রায় ঘোষণা করেন আদালত। এটাই আইনের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এতগুলো মানুষের জীবন এভাবে চলে গেলেও মামলা হয়নি নিমতলী ট্র্যাজেডির ঘটনায়। যদিও ওই ঘটনায় বংশাল থানায় একটি সাধারণ ডায়েরিতেই শেষ।
এত বছরেও তদন্ত প্রতিবেদন দেয়নি পুলিশ, যার ব্যাখ্যা দেন বংশাল থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা। উচ্চ কর্তৃপক্ষ নির্দেশে কোনো মামলা হয় নাই, শুধুমাত্র আমাদের এখানে এই ঘটনা বর্ণনা করে একটা জিডি হয়েছে, এই জিডির ভিত্তিতে লাশগুলি হস্তান্তর করা হয়েছে। আর এই সংক্রান্তে কোনো তদন্ত প্রতিবেদনও নাই। এমনি দুর্ঘটনার কারণ সংক্রান্তে ফায়ার সার্ভিস বা অন্য সংস্থা যে তদন্ত কমিটি গঠন করছে, ওনারা রিপোর্ট দিচ্ছে কর্তৃপক্ষ বরাবর। জনস্বার্থের নানা বিষয়ে আদালতে নজরে আনেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। একটা অস্বাভাবিক মৃত্যু যখন হয়েছে, সেই মৃত্যুর পরিপ্রেক্ষিতে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে আদালত পর্যন্ত যাবে। আদালত যদি মনে করে যে না এখানে কোনো পার্টিকুলার ব্যক্তির আসলে কোনো দায়বদ্ধতা নাই, তাহলে সেক্ষেত্রে আদালত তার মন্তব্য দিয়ে মামলাটি নথিজাত করবেন। কিন্তু একটা প্রক্রিয়া তো থাকবে, সেই প্রক্রিয়াটাই এখানে অনুপস্থিত। ফলে এটা এই না থাকাটাই আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে যে এতগুলো মানুষ মারা গেল, শতাধিক মানুষ, প্রায় 120-25 জনের মতো মানুষ মারা গেল, সেটার পরিপ্রেক্ষিতে একটা অপমৃত্যু মামলাও হবে না। তার মতে নিমতলী ট্র্যাজেডি থেকে বেইলি রোড ট্র্যাজেডি সময়ের হিসেবে 14 বছর হলেও মানুষের মৃত্যুতে রাষ্ট্র যে দায়হীন তা বোঝা যায় এমন ঘটনায়। পুলিশের এই নিষ্ক্রিয়তাটাকে নিয়েই আসলে তদন্ত হওয়া প্রয়োজন, যে নিমতলীর এই পুরো ঘটনায় কার গাফিলতির কারণে আসলে পুরো বিষয়টা কোনোভাবেই আইনি একটা প্রক্রিয়ার মধ্যে আসলো না। কারণ জিডির মাধ্যমে কেবল লাশ হস্তান্তর করা, এইটা কোনো স্যাটিসফাইং কোনো আনসার হতে পারে না একজন পুলিশ কর্মকর্তার কাছ থেকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। জনস্বাস্থ্যের হুমকির অন্যতম কারণ তামাকের ব্যবহার। 2022 সালে সারা বিশ্বে প্রায় 6 মিলিয়ন মেট্রিক টন তামাক উৎপাদন করা হয়, যা স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ক্ষতির মাত্রা বাড়াচ্ছে পরিবেশে। সময়ের সাথে বিশ্বব্যাপী বাড়ছে তামাক বা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার, যার সবচেয়ে বড় উৎপাদক চীন, যারা বিশ্বের মোট তামাক উৎপাদনের 1/3 দখল করে রেখেছে। 2022 সালে প্রায় 2.1 মিলিয়ন মেট্রিক টন তামাক উৎপাদন করে দেশটি। এরপরে আছে ভারত ও ব্রাজিলের নাম। 2023 সালে 187,000 একর জায়গা জুড়ে তামাক চাষ করে যুক্তরাষ্ট্র, অর্থের হিসেবে যার পরিমাণ $1 বিলিয়ন। তবে তামাকের জন্য বিখ্যাত ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি 2022 সালে প্রায় $34 বিলিয়ন তামাক বিক্রয় করে শীর্ষস্থানে অবস্থান করছে। বিশ্বের বিভিন্ন দেশে তামাক ব্যবহারে সতর্কবার্তা জারি করলেও কমছে না এর পরিমাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাভুক্ত 79% দেশ তামাক প্যাকেজিংয়ে সতর্কবার্তা জারি করলেও মাত্র 38% দেশ এটি কঠোরভাবে পালন করছে। এছাড়াও 34% দেশ তামাকের বিজ্ঞাপনেও নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করছে। অন্যদিকে 44% দেশেরই নেই তামাকের উপর নিয়ন্ত্রণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, সরাসরি তামাক ব্যবহারে প্রতি বছর প্রায় 87 লাখ মানুষ মৃত্যুর মুখে পড়ছে, আর সেকেন্ড হ্যান্ড স্মোক ইনহেলেশন থেকে আরও 13 লাখ মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে, যে কারণে বাড়ছে সতর্কতার মাত্রা। সেই সাথে বাড়ছে প্লেন প্যাকেজিংয়ের পাশাপাশি বিজ্ঞাপনের পরিমাণ। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। 2022 সালে নারী সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লক্ষ্য ছিল 2 বছর পর আসরটি স্বাগতিক হবে বাংলাদেশ। কর্তারা আত্মবিশ্বাস নিয়ে একাধিকবার বলেছেন 2024 সালে বাংলাদেশেই হবে আসর, কিন্তু অবশেষে আবারও নেপালের কাঠমান্ডুতেই হবে নারী সাফ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ ঢাকার বাইরে আয়োজন করলে বাড়তি খরচ আলোচনায় ফুরানো ছিল, তবে অনিয়মিত ফ্লাইটের কারণে অতিথি দেশগুলোর ফুটবলারদের জন্য বাড়তি হোটেল খরচের বোঝা চাপবে সাফের ওপর। তাই আবার নেপালকে বেছে নিয়েছে আঞ্চলিক ফুটবল সংস্থাটি। আমরা 3টা দেশের থেকে আগ্রহ পেয়েছিলাম, তার মধ্যে বাংলাদেশ একজন, আর 2টো দেশ হচ্ছে নেপাল এবং ভুটান। এসব কিছু চিন্তা করে আমরা নেপালকে হোস্ট হিসাবে ফাইনালাইজ করেছি। তো আমাদের দুর্ভাগ্য যে আমরা বঙ্গবন্ধু স্টেডিয়াম এখনও রেডি করতে পারিনি, যে কারণে সাফ বাংলাদেশ থেকে চলে গেল। হোম ভেন্যুতে খেলা আর একটা অ্যাওয়ে ভেন্যুতে খেলার মধ্যে তো অনেক ডিফারেন্স আছে, তো সেটা থেকে আমরা বঞ্চিত হলাম। আসলে এই অঞ্চলের বাইরে থেকে অতিথি দল আসা বিষয়ে আলোচনা হয়েছে, তবে এবার নয়। সাফের 7 সদস্য দেশ নিয়েই হবে নারী চ্যাম্পিয়নশিপ।
এদিকে এবছর সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরুর ঘোষণা থাকলেও তা হচ্ছে না। 2025 সাল থেকে প্রতি বছর আয়োজনের নতুন লক্ষ্য। নেক্সট ইয়ারে ইনশাল্লাহ এটা করব, এবং এটা কিন্তু সেন্ট্রালাইজ টুর্নামেন্ট আর হচ্ছে না। আমরা চেষ্টা করছি যেটা হোম অর অ্যাওয়ে করতে, একটা টিম 6টা ম্যাচ খেলবে। নারী চ্যাম্পিয়নশিপের আগে চলতি বছর বয়সভিত্তিক 2 টুর্নামেন্ট বাকি সাফের, যার একটি নেপালে, অন্যটি ভুটানে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।